টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশন শেষে বাংলাদেশ খানিকটা স্বস্তিতে থাকতেই পারে, কিন্তু দিনের শুরুতে ওপেনাররা আবারও প্রথম ইনিংসের মতো ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যে সংখ্যাটা আমরা গতকাল দিন শেষে করেছিলাম তাই হয়েছে। মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি। এই নিয়ে প্রথম সেশনে কি হলো এই নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক হাসনাতের সঙ্গে। হাসনাত, কেমন দেখলেন বাংলাদেশের প্রথম সেশনের ব্যাটিং? প্রথম সেশনটা আসলে যেমনটা প্রত্যাশিত ছিল, আসলে গতকাল বাংলাদেশ যেখান থেকে আসলে রেখে গিয়েছিল সেখান থেকে শুরুটা ছিল হতাশার। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুই ওপেনার ব্যর্থ, আবারও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শান্ত মমিনুলের ব্যাটে সেই রান আসলো। আমরা যেটা শঙ্কা করেছিলাম যে প্রথম সেশনে আসলে বাংলাদেশ লাঞ্চের আগ পর্যন্ত কোনো উইকেট হারায় কিনা, বাংলাদেশ এদিক থেকে অনেকটা বিপদমুক্ত, কারণ বাংলাদেশ প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি। এবং আরেকটা সুখবর, বাংলাদেশ ইতিমধ্যে 120 রানের একটি লিড পেয়েছে, যেটা আসলে বাংলাদেশের জন্য আরও বেশি স্বস্তির। কারণ মিরপুরের এই উইকেটে আমরা জানি যে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ 209 রান একবারই করতে পেরেছিল, সেটা ইংল্যান্ড জিতেছিল। এবং 150-র বেশি মাত্র একবার রান চেস করে কেউ জিততে পেরেছে। সো বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যে ইতিমধ্যে 120 রানের একটা লিড বাংলাদেশ পেয়ে গিয়েছে। এখন শান্ত মইনুলের কাছে প্রত্যাশা একটাই, এই চতুর্থ দিন, যেহেতু আমরা মিরপুরের উইকেট সম্পর্কে আগেও জেনেছি, মিরপুরের উইকেট কিন্তু আসলে এবার যেহেতু প্রথম 3 দিন উইকেটটা খুব ভালো ছিল বলা চলে, চতুর্থ দিন বলাই ছিল যে উইকেটটা আসলে উইকেটের ধরনটা পরিবর্তন হবে, যেমন আনইভেন বাউন্স, সুইং সব কিছু বেশি পাওয়া যাবে। সেই তুলনায় বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত কক্ষপথে আছে, ভালো ব্যাটিং করছে। যেটা মনে হচ্ছে যে শান্ত মইনুলের যে পার্টনারশিপটা, এই পার্টনারশিপটা যদি বাংলাদেশ আসলে আরও লম্বা করতে পারে এবং দেখা যায় যে বাংলাদেশ যদি একটা বড় সংগ্রহ করতে পারে, তাহলে এই টেস্টে আসলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুব বেশি বলে আমি মনে করছি। দর্শক, প্রথম সেশন শেষে মিরপুরের আবহাওয়া খুব একটা ভালো দেখাচ্ছে না ক্রিকেটীয় কারণে। ফ্লাড লাইটও কয়েকটা প্রথম সেশনেই জ্বালানো হয়েছিল। এখন দ্বিতীয় সেশনের শুরুতে যদি বৃষ্টি থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের কি আগ্রাসী ভূমিকায় রান তোলা উচিত, নাকি সেশনটা কাটিয়ে দেওয়া উচিত? কি মনে হয় আপনার? না, বাংলাদেশ আসলে যেটা করছে যে ইতিমধ্যে একটা 120 রান যেহেতু একটা আমরা লিড পেয়ে গিয়েছি, সো যেখানে এখানে একটা বাধা হতে পারে বাংলাদেশের এই ম্যাচটা অবশ্যই ফলাফল আসার একটা কথা। এখানে শুধু ফলাফল তখনই আসবে না যখন বৃষ্টি বাগড়া দিবে, এরকম যদি সিচুয়েশন হয় তখন ম্যাচটা ড্রর দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যে কোনো সিচুয়েশন হোক, সিচুয়েশনে বাংলাদেশ আসলে থিতু হয়ে খেলতে হবে এবং উইকেট ধরে রেখে সেশন বাই সেশন বাংলাদেশে এগিয়ে যেতে হবে। তাহলে দেখা যায় যে বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং টোটাল পাবে এবং পাকিস্তানের জন্য বিষয়টা আরও বেশি কঠিন হবে, কারণ মিরপুরের উইকেটে আমরা জানি যে চতুর্থ দিন পঞ্চম দিনের আসলে উইকেটে খুব বেশি স্পিন ধরে, বাউন্স হয়। কিন্তু এবার কিন্তু সেখানে একটা পার্থক্যও আছে, কারণ মিরপুরের আগের যে চরিত্র, সেই চরিত্র থেকে এবারে মিরপুরের উইকেট কিন্তু ওই চরিত্রটা পাল্টে ফেলেছে। এখন 3 দিন হয়ে গেছে কিন্তু মিরপুরের উইকেট কিন্তু এখনও ওই আগের সেই রূপে আসেনি। কিন্তু চতুর্থ পঞ্চম দিনটাই এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ, যে এখানে আসলে বাংলাদেশ কতটা আসলে ধৈর্যের পরিচয় দিতে পারে। সেই ধৈর্যের পরিচয় দিতে পারলেই হয়তো বাংলাদেশ এই টেস্টটা নিজের মুঠোয় করতে পারবে। এবং যদি বৃষ্টি বাগড়া দেয়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশকে মাথা ঠান্ডা করে কোনো ঝড়ো ব্যাটিং না করে আসলে থিতু হয়ে খেলতে হবে, তাহলে হয়তো বাংলাদেশ একটা ভালো ফলাফলের দিকে এগোবে। দর্শক, গতকাল প্রেস কনফারেন্সে দিন শেষে মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন বাংলাদেশের তারা লক্ষ্য চায় 200 থেকে 300 রানের মধ্যে। যেহেতু পঞ্চম দিনে পাকিস্তানকে ব্যাট করতে দিতে চাইবে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের স্পিনারও একটা বড় ভূমিকা পালন করবেন। মেহেদী হাসান মিরাজই প্রথম ইনিংসে নিজে 5 উইকেট নিয়েছিলেন, সেই সঙ্গে তাইজুল ইসলামও 2 উইকেটে দেখা পেয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের পেসাররা প্রথম ইনিংসে ডমিনেট করেছে। বিশেষ করে মোহাম্মদ আব্বাস, তিনি নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলে থাকেন, তিনি প্রথম ইনিংসে 5 উইকেট পেয়েছিলেন। আজও তিনি শুরুর দিকেই মাহমুদুল হাসান জয়ের উইকেটটা পেয়েছেন, সেই সঙ্গে হাসান আলী একটি উইকেটের দেখা পেয়েছেন। হাসনাত, আপনার কি মনে হয় পাকিস্তানের স্পিনারদের থেকে পেসার একটু ভালো করছে, সেটার কারণ কি তাদের কাউন্টি ক্রিকেট খেলার নিয়মিত? হ্যাঁ, সেটা অবশ্যই। সেটা যেটা বলে কাউন্টি ক্রিকেটের পাশাপাশি আসলে আমাদের যেই পেস বান্ধব উইকেট, এটা কিন্তু আমাদের দেশে আসলে আমরা সবসময় পরিকল্পনা করি যে প্রতিপক্ষ যারা আসবে অথবা যারা অ্যাওয়ে টিম আসবে তাদেরকে আমরা স্পিনিং দিয়ে আসলে ঘায়েল করার চেষ্টা করি। এবার কিন্তু সিনারিও ভিন্ন, এবার বাংলাদেশও কিন্তু পেস বান্ধব উইকেট করেছে, যেখানে আসলে পাকিস্তান তো আগে থেকে পেস বান্ধব বলা হয় এবং যেহেতু এশিয়ান কন্ডিশন, সেখান থেকে স্পিনিং তো অবশ্যই একটা মূল শক্তি। সেক্ষেত্রে পাকিস্তানের যে ভারসাম্যটা ছিল সেটা এবার বাংলাদেশের মধ্যেও দেখা গেছে। বাংলাদেশ কিন্তু স্পিনিং এবং পেস দুইটা মিলে কিন্তু এবার একটা বৈচিত্র্য আসছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। সো এই দিক থেকে বাংলাদেশ আমি বলবো যে এবার অনেকটা এগিয়ে। পাকিস্তান তাদের মাটিতেই বাংলাদেশের কাছে যেহেতু হোয়াইট ওয়াশ হয়েছিল,
পাকিস্তানে কিন্তু এবার একটা লক্ষ্য থাকবে যে বাংলাদেশের মাটিকে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা। এটা একটা আসলে রিভেঞ্জের মতোই একটা বিষয়। সেক্ষেত্রে পাকিস্তানও চাইবে যে স্পিনিং হোক আর পেস হোক বাংলাদেশ আসলে আটকানো, একটা লো স্কোরিংয়ের যদি আটকে রাখতে পারে তাহলে পঞ্চম দিন তাদের আসলে যদি টোটালটা একটু কম হয় তাহলে আসলে তাদের জয়ের সম্ভাবনাটা অনেক বেশি বাড়বে। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ, সেক্ষেত্রে পাকিস্তানের অবশ্যই জয়ের দিকেই চোখ থাকবে, আর বাংলাদেশের অবশ্যই পাকিস্তানের বিপক্ষে যেহেতু একটা সুবর্ণ সুযোগ বলা চলে, যে বাংলাদেশ এখন একটা ভালো অবস্থানে আছে, সেক্ষেত্রে বাংলাদেশ এই জয়টা যদি লুফে নিতে পারে তাহলে আসলে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের যে আসলে চক্রটা সেটা আসলে অনেকটা বেশি আরও ভালো হবে। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আহামরি এমন কোনো সাফল্য নেই বললেই চলে। দর্শক, প্রথম সেশনের বিরতির সময় প্রায় শেষ দিকে এসে পড়েছে। দ্বিতীয় সেশনে সবার প্রত্যাশা থাকবে শান্ত এবং মমিনুলের ব্যাটে বাংলাদেশ যেন একটি বড় লিডের পথে এগিয়ে যেতে পারে এবং পাকিস্তানকে একটি বড় লক্ষ্য দিতে পারে।